আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক এমপি সালাম মোর্শেদী, একরামুল করিম চৌধুরী, আব্দুর রৌফ ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল সহ ৫ জন গ্রেফতার। ভারত অস্ট্রেলিয়া জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ ৫ দেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। বিগত সরকারের আমলে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগের জন্য শেখ হাসিনা দায়ী, মন্তব্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর। হঠাৎ করে ফরিদপুরে কুমার নদের ভাঙনে বহু বসতবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন, আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। খুলনা ৪ আসনের সাবেক এমপি ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মোর্শেদীকে রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সালাম মোর্শেদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এদিকে নোয়াখালী ৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম মহানগরীয় খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব। অপরদিকে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকেও গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ারুল যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ভারত, নিউ ইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন ভারতের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে, অস্ট্রেলিয়ার হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। টিএসসিতে বন্যাতদের জন্য ত্রাণ কার্যক্রমে ওঠা টাকার পূর্ণাঙ্গ হিসাব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোট ওঠা ১১,৬৯,৮৪,০০০ টাকার মধ্যে বন্যা দুর্গতদের জন্য ব্যয় হয়েছে ১,৭৮,৩৩,০০০ টাকা। ব্যাংকে থাকা টাকার মধ্যে ৮ কোটি টাকা দেয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবং বাকি টাকা উত্তরাঞ্চলে বন্যা কবলিতদের পুনর্বাসন কার্যক্রমে খরচ হবে বলে জানান সমন্বয়করা। রিপোর্ট করছেন রাসনা দাস। বন্যা দুর্গতদের মাঝে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়ার পরেও মোটা অঙ্কের টাকা থেকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণের টাকা ব্যাংকে কেন সেই প্রশ্নের উত্তর দিলেন আন্দোলনের সমন্বয়করা। ক্যাশ এবং ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে টোটাল তারা রিসিভ করেছে ১১,৬৯,৪২,৪২০ টাকা। তাদের টাকা আছে এখন দুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে ৯,৯১,৫১,২১৩ টাকা। প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো। আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড ১১ কোটি টাকা হয়, সবগুলো যদি ১,০০০ টাকার নোট হয়, তারপর আমার ১১০টা বান্ডিল হবে। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। এ সময় পূর্বে ত্রাণ কার্যক্রমের হিসাব নিয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ এবং উত্তরবঙ্গের ত্রাণ কার্যক্রম সহ সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলেন সমন্বয়করা। সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়িয়েছে ৯,৯১,০০,০০০ টাকারও বেশি। এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। আপনারা জানেন যে উত্তরবঙ্গেও
বন্যা আক্রান্ত হয়েছে, সেই বন্যা আক্রান্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের অলরেডি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত্রে আমাদের 5টি টিম উত্তরবঙ্গের এই জেলাগুলোতে গিয়েছে। দক্ষিণাঞ্চলের মতো উত্তরের বনভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসী এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের এই নতুন রূপের কারিগররা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের রূপরেখা পাওয়ার পর জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, স্বৈরাচারী সরকার যেন আর রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর ও জাতিসংঘ অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বৈশ্বিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক বাংলাদেশকে তুলে ধরতে বিশেষ গুরুত্ব বহন করেছে এবারের জাতিসংঘের অধিবেশন। বিশ্ব নেতাদের প্রায় সবাই জানতে চেয়েছেন সম্প্রতি দেশে কি ঘটেছে এবং বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভূমিকা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সব সংকট উত্তরণে সঠিক পথেই আছে অন্তর্বর্তীকালীন সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। রোডম্যাপটা ঠিক করা যাবে তখন। রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট, এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারে তাদের ফেরত পাঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কেউই আমাদের উপর চাপ দেয়নি যে আরও যত আসে তাদেরকে আসতে দেন, সমাধান হচ্ছে ওই পারে যেতে হবে। এটাই তারা মোটামুটি আমরা তাদের উপর ইমপ্রেস করতে পেরেছি বলে আমার মনে হয়। দুদেশের স্বার্থে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতের স্বার্থ আছে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে এবারের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গত 30 বছরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের কোনো বৈঠক হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে যত অন্যায় হয়েছে তার 90 জন্য শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। নিহত সেনা সদস্যের তানজিম সারওয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সাথে দেখা করতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষের মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই, শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই। এই সমাজটাকে বদলাতে হবে। কাদের সিদ্দিকী আরও বলেন, এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করছে। সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখার প্রতি তাগিদ দেন তিনি। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই, এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার। আমি বলবো না, আওয়ামী লীগের সরকারও ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। এবং যত কিছু অন্যায় করেছে তার 90% শেখ হাসিনা করেছে, বাকি বাধ্য হয়ে হয়তো 2-4 জন করেছে। এর পরিবর্তন দরকার, এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। হঠাৎ করে ফরিদপুরের কুমার নদের ভাঙনে অনেক বসত বাড়ি, গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফরিদপুর পৌরসভার কুমার নদের গুহলক্ষ্মীপুর এলাকা জুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নদের তীরবর্তী কয়েক হাজার মানুষ। ভাঙনের হুমকির মুখে রয়েছে 20 থেকে 25টি বসত বাড়ি, সরকারি রাস্তা, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টির কারণে নদপাড়ের বিশাল একটি অংশ জুড়ে ফাটলের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, গত বছর কুমার নদ সংস্কারের সময় নদের পাড় বাঁধানোর কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে নদ থেকে মাটি কেটে নেবার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। নদের হাত থেকে বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ধসে পড়া হাত থেকে রক্ষা করতে দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘূর্ণয়মান স্রোতের কারণে সরে গিয়ে আমাদের বাড়ি ঘর অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। প্রায় ৩-৪টা বাড়ি ঘর আপনি দেখতেছেন অলরেডি ধসে গেছে। এই মতো অবস্থায় যদি সরকারের আমাদের সদয় দৃষ্টি না দেয়, তাহলে আমরা এই বসত বাড়ি থেকে কোথায় যাব? বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বিভিন্ন সড়কে সংস্কার না করায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলে ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রতিষ্ঠার প্রায় ৫ দশক পেরিয়ে গেলেও এখনো নাগরিক সেবা ও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি জয়পুরহাট পৌরসভা। পৌর এলাকার বৈরাগীর মোড়, চিত্রা রোড, ডিসি চত্বর থেকে সর্দারপাড়া রোড, ধানমন্ডি, দেবীপুর সহ বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলোর বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়া ও পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় চরম ভোগান্তির মধ্যে চলাচল করছেন বাসিন্দারা। ৪-৫০০ টাকা কাম করে ২-৩০০ টাকা প্রত্যেকদিন গাড়ি পিছনে খরচ হয়ে যায়। এত অবহেলিত রাস্তা, এরকম রাস্তা বোধহয় জয়পুরহাট আর কোন জায়গাতে আছে কিনা আমার মনে হয়। ভাঙ্গা রাস্তাতে যাতায়াত করি, প্যাসেঞ্জারের কষ্ট হয়, সামনেটা মসজিদ রাস্তা হয় না, অনেক সময় রিক্সা আসতে চায় না, এখান থেকে যাওয়া অনেক অসুবিধা হয়ে যায়। রাস্তা নাই, আমার মসজিদের রাস্তা দিয়ে আছে বাইপাস রাস্তা, এখানে তো গাড়ি ঘোড়া আসে, আসপা লাগায় অ্যাক্সিডেন্ট করে ছেলে মেয়ে যেই আসুক ওইখানে আসে পড়ে যায়, পিছলা 4-5 বার মাপলে যায়, পৌরসভার লোক আসে, অথচ রাস্তা হয় না, অথচ রাস্তার টাকা তুলে খায় শেষ করে ওই অবস্থায় পড়ে আছে। আমরা কিভাবে চলি? সড়ক সংস্কারে প্রায় ৮ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আগামী ৩ মাসের মধ্যে সংস্কার শুরু হবে বলে জানান পৌরসভার প্রশাসক। এই অঞ্চলের জয়পুরহাট সহ এখানে আমাদের 11টি স্কিমে কিছু টেন্ডার হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী মাসখানেকের মধ্যে কার্যক্রম আমরা শুরু করতে পারবো। পৌরসভার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সহ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের আশা পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হলো দেবী পক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর আগে চণ্ডী পাঠের মাধ্যমে মর্তে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। মহালয়ার দিন পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়া উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, শেষ হবে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে। এবারে পাটেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। ইয়াং বয়েজকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব। পিএসজির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল, আর ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এস এম আশরাফের রিপোর্ট। এমিরেটসে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে আর্সেনাল আর পিএসজি। তবে সেই লড়াইয়ে শেষ হাসি গানারদের মুখে। ম্যাচের ২০ মিনিটে কেই হ্যাভার্টস এগিয়ে নেন ইংলিশ ক্লাবকে। গোল শোধে মরিয়া ফ্রেঞ্চ ক্লাবের আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। উল্টো ৩৫ মিনিটে পিছিয়ে পড়ে বুকায়ো সাকার গোলে। গোলরক্ষক দোন্নারুমা প্রতিরোধের দেয়াল গড়ে না তুললে পিএসজিকে আরও বড় ব্যবধানে হারতে হতো। সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ৮ মিনিটেই রবার্ট লেভানদোভস্কি এগিয়ে নেন বার্সেলোনাকে। দলের তৃতীয় গোলটিও তার। এছাড়া রাফিনহা, ইনিগো মার্টিনেজ বড় জয়ে ভূমিকা রাখেন। ৭০% বল দখলে রাখা হান্সি ফ্লিকের দলের সামনে কোনো লড়াই করতে পারেনি ইয়াং বয়েজ। একইভাবে ব্রাতিস্লাভাকেও অসহায় আত্মসমর্পণ করতে হয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইকাই গুন্দোয়ান আর ফিল ফোডেন প্রথমার্ধে ২-০ এগিয়ে নেয়
পেপ গার্দিওলার দলকে। দ্বিতীয়ার্ধে আর্লিং হল্যান্ডের পর জেমস ম্যাকাদি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক এমপি সালাম মোর্শেদী, একরামুল করিম চৌধুরী, আব্দুর রউফ ও নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল সহ 5 জন গ্রেফতার। ভারত অস্ট্রেলিয়া জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ 5 দেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। বিগত সরকারের আমলে যত অন্যায় হয়েছে তার 90 ভাগের জন্য শেখ হাসিনা দায়ী, মন্তব্য বঙ্গবীর কাদের সিদ্দিকীর। হঠাৎ করে ফরিদপুরে কুমার নদের ভাঙনে বহু বসতবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন, আতঙ্কে এলাকাবাসী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।